এই যারা এমন সব ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন যাতে তাদের দেশের সম্মান ক্ষুণ্ণ হয়, কূটনৈতিক মহলের মানহানি হয়, মানুষ তাদের নিয়ে হাস্যরস করে, এবং যারা বাংলাদেশের যে স্থিতাবস্থা, বাংলাদেশকে এগিয়ে যাবার পথে, গণতান্ত্রিক উত্তরণের পথে যে প্রতিষ্ঠানগুলো এখন ক্রিয়াশীল থাকা দরকার, স্থিতাবস্থা থাকা দরকার, সেগুলোতে যারা নাড়াচাড়া করতে চাইছেন, নেড়ে চেড়ে নিজেদের সুবিধা মতো, নিজেদের পছন্দ মতো লোকজন বসিয়ে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন, আমি মনে করি সেটা হবে না। আমাদের সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ। বাংলাদেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করবার জন্য যে ধরনের কূটনৈতিক চালের মধ্যে বাংলাদেশকে কোনো ব্যক্তি, কোনো মহল ঢুকিয়ে দিচ্ছেন, সরকারের থেকে, সরকারের আশ্রয় প্রশ্রয়ে, তারা সফল হবেন না। এবং আমি মনে করি বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত যে কোনো ইস্যু, সেটা যতই রাজনৈতিক সিদ্ধান্ত হোক না কেন, রাজনৈতিক বিষয় হোক না কেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনা ছাড়া, তাদের অনুমোদন ছাড়া সেটা করা উচিত নয়, এবং সেটা কোনো সুফল দেবে না। আর এখন যারা ক্ষমতা আছেন তারা তো রাজনৈতিক সরকার নন, এমনকি এইসব সিদ্ধান্ত নেবার সময় তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন না। এবং আমি মনে করি এক্ষেত্রে বাংলাদেশের প্রধান এই মুহূর্তে রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে একটা শক্ত এবং কঠোর অবস্থান নেওয়া দরকার। এবং আমি বিশ্বাস করি তাদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও থাকবে, সাধারণ মানুষ থাকবে, আন্তর্জাতিক মহল থাকবে, আমাদের সশস্ত্র বাহিনী থাকবে। কারণ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা একমাত্র গণতন্ত্র উত্তরণ, এবং তার একমাত্র পথ হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন। এই কথাগুলো আমি কেন বলছি? 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা যুগান্তকারী দিন হিসেবে চিহ্নিত থাকবে। শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের শাসনের অবসান ঘটিয়ে এক ছাত্র জনতার অভ্যুত্থান যেভাবে তৎকালীন ক্ষমতা কাঠামোকে তছনছ করে দিয়েছিল, তাতে নতুন এক গণতান্ত্রিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছিল। অন্তর্বর্তী সরকারের আগমন, গণতন্ত্র, শুদ্ধি এবং আইনের শাসনের প্রতিশ্রুতি, সব মিলিয়ে অনেকে ভেবেছিলেন এবার বাংলাদেশ হয়তো সত্যিই বদলাবে। কিন্তু ইতিহাস আমাদের শেখায়, ক্ষমতার শূন্যতা কখনোই দীর্ঘস্থায়ী থাকে না। সেই শূন্যতা পূরণের জন্য অপেক্ষা করে বহু আগেই প্রান্তে দাঁড়িয়ে থাকা শক্তিগুলো, এদের কেউ রাজনীতির মূলধারায় ফিরতে চায়, কেউ আবার একেবারে রাষ্ট্র কাঠামোর মোড় ঘুরিয়ে দিতে চায়। গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহে স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের সেই বহুমুখী টানাপোড়েনে ঢুকে পড়েছে। এই প্রেক্ষাপটে মুফতি জসিমউদ্দিন রহমানীর আবির্ভাব যেন ছিল এক নতুন বিপদের আগমনী বার্তা। একসময় উগ্রবাদ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্লগার রাজীব হায়দার হত্যার মামলায় অভিযুক্ত এই ধর্মীয় নেতা এখন মুক্ত এবং প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান নিচ্ছেন। তিনি যে এক সময় আল কায়দা ঘনিষ্ঠ মতাদর্শের অনুসারী ছিলেন, তা দেশে বিদেশে বহুবার প্রমাণিত। এমন একজন ব্যক্তি শাহবাগের মতো প্রতীকী স্থানে দোয়া মাহফিল করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলে এবং এক প্রকার চাপ প্রয়োগের মাধ্যমে সরকারের কাছ থেকে সেই দাবি আদায় করে নেয়। এটি নিঃসন্দেহে এক বিপজ্জনক দৃষ্টান্ত। সরকারের এই সিদ্ধান্তকে কেউ বাস্তবতার স্বীকৃতি বলল। এটাও ঠিক যে এতে উগ্র ধর্মীয় মতবাদকে কার্যত স্বীকৃতি দেওয়া হলো। উগ্র ধর্মীয় মতবাদ আর ধর্ম এক নয়। ইসলাম আর ইসলামকে উগ্রতার দিকে নিয়ে যাওয়া এক নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। খালি আমার কথা যারা শুনছেন তারা কোনোভাবেই আমাকে ভুল বলবেন না, এবং এখানে ভুল বলবার কোনো সুযোগ নেই। মুফতি রহমানের বক্তব্য ছিল, আওয়ামী লীগ আল্লাহ এবং রাসূলকে অপমান করেছে, তাই তাদের নিষিদ্ধ করা উচিত। এটা এমন এক ভাষ্য যা রাজনৈতিক দলকে ধর্মীয় বিচারে বিচার করে, যার পরিণতি হচ্ছে ভয়ঙ্কর। এমনকি এনসিপিও, জাতীয় নাগরিক পার্টি, তার উপস্থিতি নিয়ে অস্বস্তি প্রকাশ করেছে। কিন্তু মঞ্চে যখন জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোটের মতো দল একত্রিত হয়, তখন তার নিছক কাকতালীয় বলা যায় না। বিশেষ করে যখন ইসলামী ছাত্র শিবির স্লোগান তোলে গোলাম আজম ও নিজামীর নামে, তখন এটি হয়ে ওঠে ইতিহাসে বিরোধিতার এক নির্মম প্রদর্শনী। এখানে প্রশ্ন ওঠে, এই অন্তর্বর্তী সরকার কাদের নিয়ে দেশ চালাবে? যারা ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, নাকি যারা ইতিহাসের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধের অপরাধীদের গৌরব কথা রচনা করছে? এই দ্বন্দ্বে যখন দেশ খুঁজছে, তখন আরেক নাটকীয় মন নিয়েছিল কিছুদিন আগেই। আপনারা জানেন যে মেঘনা আলম নামে সাবেক মিস আর্থ বাংলাদেশকে ঘিরে সৌদি রাষ্ট্রদূতের সাথে সম্পর্ক, হানি ট্র্যাপিং, ব্ল্যাকমেইলিং, ডিপ্লোম্যাটদের টার্গেট করে আর্থিক চাঁদা আদায়ের অভিযোগ, সব মিলিয়ে এটি যেন রাজনীতির বাইরে এক নতুন অন্ধকার জগতের ইঙ্গিত দেয়। মেঘনা আদালতে নিজেই বলেন তার একমাত্র সম্পর্ক ছিল রাষ্ট্রদূত ঈসার সঙ্গে, কারোর সঙ্গে নয়। এমনকি তিনি অভিযোগ করেন ঈসা তার বিরুদ্ধে গুজব ছড়ান এবং তাকে ন্যায়ের সুযোগ দেওয়া হয়নি। এই মামলা যেমন নারীর অধিকার, আন্তর্জাতিক কূটনীতি এবং আইন শৃঙ্খলার পৃষ্ঠ তুলে, তেমনি এটিও বুঝে দেয় অন্তর্বর্তীকালীন সময়কে কেন্দ্র করে দেশে এক অদ্ভুত ধরনের সামাজিক পচনও ঘটেছে। হঠাৎই পুলিশ তাকে ফেসবুক লাইভ থেকে তুলে নিয়ে যায়, আদালত আইনজীবী পর্যন্ত না দিয়ে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে যেমন ক্ষোভ, তেমনি হাইকোর্ট পর্যন্ত প্রশ্ন তোলে, এই গ্রেপ্তার কি আইনসঙ্গত ছিল? আর ঠিক এমন এক সময় অতি সক্রিয় পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ ছুটিতে চলে গেলেন। সরকার বলছে তিনি 2 সপ্তাহ ছুটিতে, কিন্তু এই সময় পটভূমিতে এমন পদক্ষেপে সন্দেহে তৈরি হওয়াই স্বাভাবিক। গত 9 মাসে তিনি বাংলাদেশের বহু জেলায় গেছেন,
পাকিস্তানের সফর আয়োজন করেছেন এবং এক প্রকার নতুন এক ঢাকা ইসলামাবাদ সম্পর্ক গঠনের পথ তৈরি করেছেন। ছাত্র আন্দোলনের পরে তার এত ঘন ঘন সক্রিয়তা অনেকের কাছেই অস্বস্তিকর মনে হয়েছে। হঠাৎ করেই তার অনুপস্থিতিতে যেন কিছু আড়াল করার এক কৌশল, কে জানে হয়তো নতুন কোনো কূটনৈতিক প্যাকেজের প্রাথমিক স্তর শুরু হচ্ছে, অথবা ওই যে আরেক কূটনীতিকের কথা বললাম সেরকম কোনো কিছু কিনা। সন্দেহ তার ডালপালা মেলছে, করিডোরে নানা রকমের আলোচনা হচ্ছে। হয় তিনি আসবেন না, হয়তো তাকে বাংলাদেশে মুখ লুকোবার জন্য কয়েকদিনের জন্য পাঠিয়ে আবার তুলে নেওয়া হবে। বাংলাদেশ এখন ঠিক এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে একদিকে রয়েছে গণ আন্দোলনের নৈতিক শক্তি যারা ভোট, মানবাধিকার এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা চায়, অন্যদিকে রয়েছে ইতিহাস বিরোধী শক্তি যারা ধর্মের নামে অতীতের নৃশংসতাকে গৌরব হিসেবে তুলে ধরে। এই বাস্তবতায় সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। তারা কি আদর্শ বাস্তবতার মাঝে সঠিক ভারসাম্য রক্ষা করতে পারবে, নাকি সাময়িক সুবিধার জন্য ইতিহাসের কালো অধ্যায়কে স্বাগত জানাবে? সময় দেবে উত্তর। তবে আমি আমার শ্রোতাদের জন্য যেটা বলতে চাই, আমার কাছে মনে হয় এটাই গুরুত্বপূর্ণ বার্তা আমার দিক থেকে, রাজনীতি কখনই একমাত্রিক নয়। এখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মুখমন্ত্রের পেছনে থাকে বহু স্তরের ছায়া রাজনীতি। বর্তমান বাংলাদেশ সেই ছায়ার ভেতর দিয়েই এগিয়ে চলছে, কারণ সত্যিকারের গণতন্ত্র গড়ার পথে সবচেয়ে বড় প্রতিপক্ষ ভবিষ্যতের প্রেতাত্মা। সেই আত্মাদের যদি আমরা স্বাগত জানাই, তাহলে 5 আগস্টের সেই গৌরবময় প্রভাত হয়তো আর কোনো দিন ফিরবে না। শেষ করবার আগে বলি, বই পড়ুন। পড়ার চেয়ে আপনার মস্তিষ্কের বিকাশের জন্য আর কোনো উত্তম পন্থা নেই। বই কেনার অভ্যাস করুন, কিনতে না পারলে লাইব্রেরিতে যান, মাসে অন্তত একটা বই পড়ুন। নিজে পুরোটা না পারলেও আপনার সন্তানকে বই পড়ায় অভ্যস্ত করে তুলুন। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।